গোপাল গোপাল গোপাল, ওই বেটা গোপালকে কৃষ্ণনগর থেকে তাড়াতে না পারলে আমার শান্তি হবে না। তুমি সাপের লেজে পা দিয়েছ গোপাল, ছোবল তোমাকে খেতেই হবে। তোমার সময় ফুরিয়ে এসেছে। তোমার শত্রুকেই কাজে লাগিয়ে আমি তোমাকে ছিন্ন ভিন্ন করে দেব। এই পৃথিবী থেকে তোমার নাম আমি মুছে ফেলবো। কি হলো বলে, কি হলোটা কি তোমার? এই কৃষ্ণনগর রাজ্যে যে আর কেউ ঘুমিয়ে নেই, আর তুমি তুমি এখনো মরার মতো শুয়ে আছো কেন? মাঠে যাবে কখন? গিন্নি, আজ শরীরটা খুব খারাপ। এই বুড়ো বয়সে মাঠে কদিন ধরে যেভাবে খাটলাম, মনে হচ্ছে শরীর আর সহ্য করতে পারছে না। না না না, ওসব চলবে না। শরীর খারাপের নাটক দেখিয়ে লাভ নেই, বুঝলে? তোমাকে মাঠে যেতেই হবে। কাজ না করলে খাবো কি? গিন্নি, এই শরীর নিয়ে যে আমার মাঠে যাওয়া সম্ভব নয়। আমি মাঠে গেলে যে আর বাঁচবো না। আজ একটু বিশ্রাম করি, কাল আবার যাব। একটুখানি দয়া করো আমার উপর। দয়া? আমি দয়া দেখানোর মানুষ নই, বুঝেছো? এই সব কথা বললে চিড়ে ভিজবে না। যাও বলছি, মাঠে যাও। কিছুই তো করতে পারো না, আবার চাষ করতে গিয়েও ফাঁকি মারার চেষ্টা। না, ভালোই তো ফোন দিয়ে এঁটেছো। শুয়ে শুয়ে থাকবে আর আমাকে তোমার মুখের সামনে খাবার এনে দিতে হবে নাকি? দয়া করে ওইভাবে কথা বলো না। আমি আমার পুরো জীবনটায় মাঠে খেটে কাটিয়ে দিলাম, শুধু তোমাদের জন্যই। আজ একদিন ছেলেটাকে বলো মাঠের কাজটা সামলাতে। মা, চাবুকটা দাও তো। আজ এই বুড়োটাকে চাবুক মেরে সোজা করে দিচ্ছি, দেখো। এর নাটকবাজি অনেক হয়েছে। অর্ণব, আমি যে তোর বাবা, আমাকে ওভাবে বলিস না দয়া করে। তোর কথা যে আমি সহ্য করতে পারছি না বাবা। তুমি যে আমার বাবা হয়েছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ, বুঝেছো? ওইভাবে বলিস না বাবা, দয়া কর একটু। তুই যে এত বড় হয়েছিস, তা আমি তোকে কোনোদিন কোনো রকম অভাব দিইনি। নিজে না খেয়ে তোকে খাইয়েছি, নিজে ছেঁড়া জামা পরে তোকে পরিয়েছি। আজ তোর মুখ থেকে এই কথা শুনবো আমি ভাবিনি। চুপ করো তো, একদম চুপ। তোমার একটা কথাও আমি আর শুনতে চাই না। খাইয়ে দাইয়ে বড় করেছো দিয়ে ভেবেছো খুব বিশাল কাজ করে ফেলেছো নাকি? এইটাই তো বাবার কাজ, এতে এত ঢাক পেটানোর কি আছে? আমি তোমাকে কতবার বলেছি আমাকে 1,00,000 টাকা দাও, আমি শেয়ার বাজারে ট্রেডিং শুরু করব। ট্রেডিংয়ে খুব অল্প সময়ে অনেক বড় হওয়া যায়, জানো? তোমার মতো রোদে পুড়ে মাঠে খাটতে হয় না, বুঝেছো? বাবা, আমার কাছে তো কোনো টাকা নেই, তবু আমি তোকে কোনো ব্যবস্থা করে দিতাম। কিন্তু আমি শুনেছি ওই শেয়ার মার্কেটে অনেক মানুষের সব শেষ হয়ে গেছে। ঘর বাড়ি জমি সব হারিয়ে পথে বসেছে। দয়া করে ওই পথে যাস না। আমি ওই জায়গায় তোকে 1 টাকাও দিতে পারবো না যে বাবা। তুমি ওই পুরনো যুগের লোক হয়ে এইসব কি বুঝবে? শেয়ার মার্কেটে ট্রেডিং করে কত কিছু করা যায় জানো? আসলে তোমার মতো মানুষদের মুখের কথায় কাজ হবে না। চাবুক চাই। মা, তাড়াতাড়ি চাবুকটা এনে দাও তো। আজ এই বুড়োটাকে একেবারে সোজা করে দিচ্ছি, দেখো। আচ্ছা দাঁড়া, আমি তোকে এখনই চাবুক এনে দিচ্ছি। এই বুড়োটার খুব বার বেড়ে গেছে। দেখলি অর্ণব, এই তো এতক্ষণ বলছিল শরীর খারাপ, আর এখন দেখ কত সুন্দর নিজের পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এই মানুষটার যত দিন যাচ্ছে তত নাটক বাড়ছে। একে সোজা করতেই হবে। আসুক আজ বাড়িতে, তারপর দেখাচ্ছি ওকে কিভাবে সোজা করতে হয়। ওর ওষুধ আমার ভালো করেই জানা আছে। হে ভগবান, তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? কেন আমার ঘরে এরকম একটা পিশাচের মতো বউ পাঠালে বলো? যেদিন থেকে ও আমার ঘরে এসেছে সেদিন থেকে আমি শুধু ওর অত্যাচারই সহ্য করে যাচ্ছি। কিন্তু আর কতদিন? আর পারছি না ভগবান, আর পারছি না। তুমি যে ছেলে দিলে, যে ছেলেকে নিজের রক্ত দিয়ে বড় করলাম, আজ সেই ছেলের কথাও যে আমি আর সহ্য করতে পারছি না। আমি কি করব ভগবান? এই অসুস্থ শরীরেও যদি একটুখানি ছেলে বউ পাশে না থাকে, তাহলে আমি কি করে বাঁচবো? ভগবান, তুমি আমাকে তুলে নাও। এই জীবন আমি আর বইতে পারছি না। না না, এভাবে বসে থাকলে শরীর আরো খারাপ হবে। আমি একবার আমার বন্ধু গোপাল ভাইয়ের কাছে যাই। ওর কাছে গেলে হয়তো একটু আরাম পাবো।
গোপাল, গোপাল, ও ভাই গোপাল, বাড়িতে আছো? আরে হীরালাল যে, কেমন আছো ভাই? এসো এসো। গোপাল ভাই, আমাকে বাঁচাও ভাই, একটু আমাকে বাঁচাও। কেন ভাই, কি হয়েছে? এভাবে কাঁদতাছো কেন? আমি নিজেও জানি না গো, আজ সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ, তাই বাড়ির অত্যাচার আর সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে তোমার কাছে চলে এসেছি ভাই। এ কি, তোমার গায়ে তো খুব জ্বর। এসো, তোমার কোনো অসুবিধা নেই। আমার গিন্নি এখন মায়ের বাড়ি গেছে, বুঝতেছো? তুমি এখানে নিশ্চিন্তে থাকো ভাই। এই অবস্থায় তোমার রেস্টের খুব দরকার। এখন একটু ঘুমিয়ে নাও। মা, এত রাত হয়ে গেল, বাবা তো এখনো বাড়ি আসছে না। হ্যাঁ রে অর্ণব, এত দেরি তো তোর বাবা করে না। তাহলে কি তোর বাবা সত্যি? কি কি সত্যি বলো? তোর বাবা মাঝে মাঝেই বলতো যে আমি কোনোদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। তাহলে সত্যি কি সে মরে গিয়েছে? মরে গেলে ভালোই হয়, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে আর তোর বাবার সব জমি আমাদের হয়ে যাবে। হ্যাঁ মা, এইটা তুমি ঠিকই বলেছো। ভগবানের কাছে প্রার্থনা করো যেন এই লোকটা আর ফিরে না আসে। হ্যাঁ রে, আমিও সেটাই চাই। ও না থাকলেই আমাদের শান্তি। কেমন লাগতেছে ভাই এখন তোমার শরীরটা? হ্যাঁ, এখন আগের থেকে অনেকটাই ভালো লাগছে ভাই। আচ্ছা, তা কালকে তোমার বাড়িতে কি হয়েছিল একটু বলো তো? বাড়ি থেকে এমনভাবে চলে এলে কেন? আসলে কদিন মাঠে খুব খাটাখাটনি করেছিলাম, তাই শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য একটু শুয়ে পড়েছিলাম। ওটাই সহ্য করতে পারিনি আমার গিন্নি, শুরু করলো আমার উপর অত্যাচার। আর ছেলেটা তো আমাকে মারতেই যাচ্ছিল, বলছে আমাকে 1,00,000 টাকা দাও, আমি শেয়ার বাজারে ট্রেডিং করব। আচ্ছা বলো ভাই, ওইসব জায়গায় তো শুনেছি মানুষ ধ্বংস হয়ে যায়, ওইসব জায়গায় কি টাকা দেওয়া চায় বলো? না ভাই, একদম না। ওইসব জায়গা খুব খারাপ। ওইসব জায়গায় ছেলেটাকে 1 টাকাও দিও না। শুনেছি ওগুলো এক ধরনের নেশা। একবার যদি কেউ ঢুকে পড়ে, সে আর বেরোতে পারে না, সব শেষ হয়ে যায়, জানো? আমিও তো ছেলেটাকে তাই বললাম ভাই, কিন্তু কিছুতেই শুনছে না। হ্যাঁ, আসলে দোষ তোমার নয় ভাই, আসলে দোষ হচ্ছে তোমার বাবার, বুঝছো? তোমার বাবাকে গ্রামের কতজন বলেছিল ওইসব বাড়িতে যেন তোমার বিয়ে না দেয়, ওই পরিবারটা খুবই খারাপ। কিন্তু তোমার বাবা কারোর কথা শোনেননি, সব কথা উপেক্ষা করে তোমার বিয়ে ওই বাড়িতেই দিয়ে দিল। তুমি এক কাজ করো ভাই, তোমার জমি জমা সব বিক্রি করে দাও, অন্য কোথাও চলে যাও, অন্য গ্রামে গিয়ে নতুন করে বসবাস শুরু করো, আর ওদের কাছে যেও না। না না, ওই জমিতে আমি হাত দিতে পারবো না ভাই, ওগুলো পূর্বপুরুষের দেওয়া জমি, ওগুলো রক্ষা করা আমার কর্তব্য। ওগুলো বিক্রি করলে যে আমার মহা পাপ হবে। না ভাই, আমি একবার বাড়ি যাই, না হলে ছেলে বউ আমার দুশ্চিন্তা করবে। হে হে হে, তুমি ভাবলে কি করে তোমার মতো অত্যাচারী ছেলে বউ তোমার জন্য দুশ্চিন্তা করবে? তুমি বরং আরো 2-4 দিন আমার বাড়িতেই থাকো, দেখি ওরা তোমার খোঁজ নেয় কি না। না ভাই, বাড়িতে কোনো বাজার নেই, না খেয়ে মরবে ছেলে বউ। আমি যাই, আগে বাজার করে তারপর বাড়ি যাব। আচ্ছা যাও, কোনো অসুবিধা হলে সোজা আমার বাড়িতে চলে আসবে, বুঝেছো? হে ভগবান, হীরালালের উপর তুমি একটু সহায় হইও। এরপর হীরালাল বাজারের থলি হাতে নিয়ে বাড়ি যেতে শুরু করলো। এই দেখ অর্ণব, দেখে যা, এই অপয়াটা আবার বাড়িতে এসে হাজির। কি হলো, বাইরে কোথাও ঠাঁই হলো না, নাকি ওখানেও তোমার নাটক চললো না? এই বুড়ো নাটকবাজ, বাড়ি কি করতে এলে? আবার সাথে করে বাজার করে এনেছো? ভাবছো বাজার আনলেই তোমার নাটক আর বোঝা যাবে না নাকি? বলি বাইরে গিয়ে মরে গেলেই তো পারতে, আবার ঘরে বোঝা হয়ে ফিরে এলে কেন? যত সব। হে ভগবান, দিনের পর দিন অত্যাচার আর অপমান আমার বুকটা আর সহ্য করতে পারছে না ভগবান। আর না, আমি আর একদিনও এই দুনিয়ার বোঝা হয়ে থাকতে চাই না। হে ভগবান, আমি তোমার কাছে আসছি, আর এত কষ্ট সহ্য করতে পারছি না ভগবান, তুমি আমাকে মাফ করে দিও। আর আমার ছেলে বউকে তুমি একটু দেখো,
ওদের যেন কোনো কষ্ট না হয়। এই বলে হীরালাল ঘর থেকে বেরিয়ে গেল। আরে অর্ণব, এত রাত হয়ে গেল, তোর বাবা তো আজও বাড়িতে এলো না রে। হ্যাঁ মা, কাল যেখানে ছিল আজও মনে হয় সেখানেই পড়ে আছে। থাক, যেখানে আছে থাক, দেখবি শেষ পর্যন্ত এই বাড়িতেই ফিরতে হবে ওকে, ওর অন্য কোথাও ঠাঁই হবে না। ঠিকই বলেছ মা, আর যদি ফিরে না আসে তাহলে তো আরো ভালো হয়। হ্যাঁ রে, ও যদি মরে যায় তাহলে তো কোনো কথাই নেই, সব জমি জমা সব আমাদের হয়ে যাবে, আর বুড়োটার ঝামেলাও শেষ হয়ে যাবে। আমিও তো তাই চাই মা, ও মরে গেলেই ভালো হয়। আর তুই যে ওই ট্রেডিং করার কথা বলছিলি না, শেয়ার বাজারে নামবি বলছিলি, হ্যাঁ মা। তাহলে কিছুটা জমি বিক্রি করে ওই কাজটাও শুরু করা যাবে। একদম ঠিক মা, তখন আর মাঠে গিয়ে খাটতে হবে না, ফসল চাষ এইসব গেও ঝামেলা আর থাকবে না, দেখবে প্রচুর টাকা আসবে আর আমরা খুব আরামে থাকবো। ঠিকই বলেছিস অর্ণব। মা, বাবা তো এখনো বাড়িতে এলো না, দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। বাবা তো এমন মানুষ না যে এতদিন বাইরে থাকবে। হ্যাঁ রে, আমিও তো তাই দেখছি, তাহলে কি তোর বাবা সত্যিই মরে গিয়েছে? হ্যাঁ মা, আমারও তাই মনে হচ্ছে। বাবা দুদিনের বেশি বাইরে থাকার মানুষ নয়, 1 মাস মানে বাবা শেষ, বাবা আর এই দুনিয়াতে নেই। যাক, তাহলে মনে হচ্ছে আমাদের অপয়া ঘুচেছে, শুনে সত্যি খুব খুশি লাগছে রে। শোন অর্ণব, এখনই তুই একবার গ্রামের পঞ্চায়েতে যা। অর্ণবের মা অর্ণবকে তার পুরো প্ল্যান খুলে বলল, আর এক মুহূর্ত দেরি না করে অর্ণব সরাসরি পঞ্চায়েতে যেতে শুরু করলো। স্যার, আপনার কাছে একটু দরকারের জন্য এসেছিলাম। বলো, কি হয়েছে তোমার, বলো। স্যার, আমি আর আমার বাবা জঙ্গলের ভেতর কাঠ কাটতে গিয়েছিলাম, হঠাৎ কিছুক্ষণ পর দেখি একটা বাঘ এসে আমার বাবাকে ধরে নিয়ে জঙ্গলের ভিতর চলে গেল। আমার চোখের সামনেই সবটা হলো। পুরো জঙ্গল খুঁজেছি স্যার, কিন্তু বাবাকে আর কোথাও পাইনি। আমার বাবা এখন বাঘের পেটে চলে গিয়েছে স্যার, তাই বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্যই আমি পঞ্চায়েতে এসেছি। দয়া করে যদি একটু ডেথ সার্টিফিকেটটা দিতেন। ও আচ্ছা, তোমার বাবার মৃত্যুর খবর শুনে খুবই দুঃখ পেলাম। আচ্ছা, তুমি একটু বসো, আমি তোমার বাবার ডেথ সার্টিফিকেটটা রেডি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। এরপর অর্ণব অপেক্ষা করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই পঞ্চায়েতের প্রধান এসে অর্ণবের হাতে তার বাবার ডেথ সার্টিফিকেট তুলে দেয়। এই নাও অর্ণব, তোমার বাবার ডেথ সার্টিফিকেট। অর্ণব ডেথ সার্টিফিকেটটা নিয়ে সোজা বাড়ির দিকে যেতে শুরু করলো। মা, বাবার জন্য ডেথ সার্টিফিকেটটা পেয়ে গেছি, পঞ্চায়েত প্রধান নিজেই সার্টিফিকেটটা দিয়ে দিল। কি, ডেথ সার্টিফিকেট পেয়ে গেছিস? বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আচ্ছা শোন অর্ণব, তুই যে ওই ট্রেডিং করার কথা বলছিলি না, ওখানে কি সত্যি টাকা ইনকাম করা যায়? হ্যাঁ মা, সত্যি খুব তাড়াতাড়ি অনেক টাকা ইনকাম করা যায়। তাহলে শুরু করতে গেলে কত টাকা লাগবে? ওই 20-30 হাজার টাকার মতো হলেই হবে মা। বেশ, তাহলে এক কাজ কর, এই ডেথ সার্টিফিকেটটা নিয়ে তুই জমিদারের কাছে যা, গিয়ে বল আমার বাবা মারা গেছে, আমাদের টাকার খুব দরকার, উত্তর দিকে যে 1 বিঘা জমিটা আছে সেটা বিক্রি করে দিতে চাই, আর জমিটা বিক্রি করে যে টাকা পাবি সেটা নিয়ে একদম সোজা বাড়িতে চলে আসবি। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। অর্ণব ডেথ সার্টিফিকেটটা নিয়ে সোজা জমিদারের বাড়ি যেতে শুরু করলো। নমস্কার জমিদার বাবু, আপনার কাছে একটু সাহায্যের জন্য এসেছি। আরে আরে অর্ণব, বলো কি হয়েছে? বাবু, আমার বাবা মারা গিয়েছে, তাই আমাদের টাকার খুব দরকার। উত্তর দিকের যে 1 বিঘা জমিটা আছে, ওই জমিটা আপনার কাছে বিক্রি করতে চাই বাবু। হ্যাঁ হ্যাঁ, শুনেছি, শুনে খুবই দুঃখ পেয়েছি। তোমার বাবাকে নাকি বাঘে খেয়েছে। হ্যাঁ জমিদার বাবু, ঠিকই বলেছেন। এই নিন বাবার ডেথ সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, তোমার বাবা যেহেতু মারা গিয়েছে, তাই এখন থেকে তোমার কথাই শেষ কথা। বলো, কোন জমিটা বিক্রি করতে চাও? উত্তর দিকের যে 1 বিঘা জমিটা আছে ওটাই বিক্রি করতে চাই জমিদার বাবু।
ওটার দাম কত হবে একটু বলুন। দেখো অর্ণব, ওই জমিতে ফসল খুব ভালো হয় না। তোমার বাবা খুব পরিশ্রমী মানুষ ছিল বলেই ওখানে ফসল ফলাতে পারত। তাই ওই জমির জন্য আমি 5,000 টাকার বেশি দিতে পারবো না। রাজি হলে বলো, আমি তোমাকে এক্ষুনি নগদ 5,000 টাকা দিয়ে দিচ্ছি। 5,000 টাকা? জমিটার তো অনেক দাম জমিদার বাবু, এত কম কেন? তোমার যদি দাম কম মনে হয় তাহলে অন্য কাউকে বিক্রি করে দেখো। এই গ্রামে 1,000 টাকা দিয়েও কারোর কেনার মতো ক্ষমতা নেই, বুঝেছো? যদি কেউ আমার থেকে বেশি দাম দেয় তাহলে তাকেই জমিটা বিক্রি করে দাও। আমি তো তোমাকে বারণ করিনি। আচ্ছা জমিদার বাবু, আমার বাবার পুরো 5 বিঘা জমি যদি আপনাকে বিক্রি করে দিই তাহলে মোট কত টাকা দেবেন? আপনি তো সবই জানেন কোন কোন জমিগুলো আমার বাবার। শোনো অর্ণব, তোমার বাবার জমিগুলোর অবস্থা খুব ভালো নয়, আর ফসলও তেমন ভালো হয় না। সব জমি একসাথে বিক্রি করলে আমি তোমাকে ওই 40,000 টাকা দিতে পারি। এর 1 টাকাও বেশি দিতে পারবো না। রাজি থাকলে বলো। 40,000 টাকা? ট্রেডিং করলে তো আমি একদিনে এর চেয়ে বেশি কামাতে পারবো। পরে নিজের ইচ্ছে মতো জমি কিনে নেব। মাকে বলবো শুধু 1 বিঘা জমি বিক্রি করেছি, আর মায়ের সবকিছু বুঝে ফেলার আগেই আমি অনেক বড় লোক হয়ে যাব। আচ্ছা জমিদার বাবু, আমি রাজি। আপনি 40,000 টাকা দিন আর আমার বাবার সব জমি কিনে নিন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই কাগজটাতে একবার সই করে দাও। অর্ণব কিছু না ভেবে জমি বিক্রির কাগজে সই করে দেয়। এই নিন জমিদার বাবু, আমি সই করে দিয়েছি। এবার আমার 40,000 টাকা দিন। এই নাও তোমার 40,000 টাকা। এবার তুমি যেতে পারো। আজ থেকে তোমার বাবার কোনো জমি আর তোমাদের নয়, বুঝেছো? আজ থেকে সব আমার, শুধু তোমাদের বাড়িটা বাদে। ওটাও যদি কখনো বিক্রি করতে চাও আমাকে বলবে, আমি সেটাও কিনে নেব, কেমন? আচ্ছা জমিদার বাবু, এবার আমি আসি। অর্ণব জমি বিক্রির টাকা নিয়ে সোজা বাড়ি যেতে শুরু করলো। বাড়ি ফিরে অর্ণব 40,000 টাকা থেকে 25,000 টাকা লুকিয়ে রাখলো। মা, আমি ওই 1 বিঘা জমিটা জমিদার বাবুর কাছে বিক্রি করে দিয়েছি। ও আচ্ছা, কত টাকায় বিক্রি করলি রে? কত টাকা দিল জমিদার বাবু? এই দেখো মা, পুরো 15,000 টাকা দিয়েছে। কি, 15,000 টাকা? ওই জমিটার তো অনেক দাম রে। ওই জমির দাম তো কম করে হলেও 70-80 হাজার টাকা। না মা, আমি অনেক জায়গায় গিয়েছিলাম, কেউ জমিটা নিতে রাজি হয়নি। ওই জমিদার বাবুই একমাত্র 15,000 টাকা দিতে রাজি হয়েছে। তুমি চিন্তা করো না মা, দেখবে আমি ট্রেডিং করে খুব তাড়াতাড়ি অনেক টাকা কামিয়ে নেব। তখন আমাদের কোনো অসুবিধাই থাকবে না। আমরা আবার অনেক জমি কিনে নেব। তাই বলে তুই জমিটা 15,000 টাকায় বিক্রি করে দিলি? তুমি অত বোকার মতো বোকা না তো। আমি যেটা করেছি ভেবেচিন্তেই করেছি। এইটাই আমাদের জন্য ভালো হয়েছে, বুঝেছো? কদিন অপেক্ষা করো, দেখবে আমি কত টাকা কামাতে পারি। দেখ অর্ণব, তুই যেটা ভালো বুঝিস সেটাই করেছিস। এখন দেখি কি হয়। এই 15,000 টাকার মধ্যে তুমি 5,000 টাকা রাখো আর আমাকে 10,000 টাকা দাও। দেখবে আমি ট্রেডিং করে প্রচুর টাকা বানিয়ে ফেলবো। পরের দিন সকালে অর্ণব তার পুরো 35,000 টাকা দিয়ে একটি ট্রেড নিল। কিছুক্ষণের মধ্যেই সেই টাকাটা বেড়ে হয়ে গেল 50,000। এটা দেখে অর্ণব খুশিতে উত্তেজিত হয়ে প্রফিট বুক করে নিল আর আনন্দে ছুটে গেল তার মায়ের কাছে। মা দেখো মা, আজ তোমার ওই 10,000 টাকাটা আমি 50,000 টাকা করে নিয়েছি। কি, 50,000 টাকা? ওটা তো অনেক টাকা রে। একদিনেই এত টাকা? মা, এইটাই তো আমি তোমাকে আর বাবাকে এতদিন ধরে বোঝাতে চেয়েছিলাম। কতবার বাবাকে বলেছিলাম আমাকে একটু টাকা দাও, কিন্তু দিল না। আজ দেখলে তো আমি একদিনেই কত কিছু করতে পারি। আর কিছুদিন যাক মা, দেখবে আমরা এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। হ্যাঁ রে, একদিনে যদি এত টাকা ইনকাম করা যায় তাহলে তো আমরা সত্যিই প্রচুর টাকার মালিক হয়ে যাব। হ্যাঁ মা, আজ আর কিছু করলে হবে না, কাল আবার শুরু করব। দেখবে কালও আমি কত টাকা ইনকাম করি। পরের দিন সকালে অর্ণব আবার পুরো 50,000 টাকা দিয়ে একটি ট্রেড নিল। কিছুক্ষণের মধ্যেই
সেই টাকাটা বেড়ে হয়ে গেল ৮০,০০০ টাকা। এটা দেখে অর্ণব তাড়াতাড়ি খুশিতে প্রফিট বুক করে নিল আর আনন্দে ছুটে গেল তার মায়ের কাছে। মা দেখো, আজ আমি ৫০,০০০ টাকাটাকে ৮০,০০০ করে ফেলেছি। কি সত্যি নাকি রে? ৮০,০০০ টাকা? হ্যাঁ মা, বাবা এতদিন মাঠে রোদে পুড়ে খেটেও কোনোদিন এত টাকা করতে পেরেছে? আর তোমার ছেলে 2 দিনেই 10,০০০কে ৮০,০০০ করে দিল। আর কটা দিন যাক মা, দেখবে আমরা কত টাকার মালিক হয়ে যাই, তুমি শুধু দেখে যাও। তাই তো দেখছি রে, এত টাকা আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি। আর তুই 2 দিনেই এত টাকা কামিয়ে নিলি। এটাই হচ্ছে তোমার ছেলের অর্ণবের ক্ষমতা। কাল আবার দেখবে আমি কত টাকা ইনকাম করি। পরের দিন সকাল হতেই অর্ণব তার পুরো ৮০,০০০ টাকা দিয়ে আবার একটি ট্রেড নিল, কিন্তু আজ অর্ণব দেখল তার সেই ট্রেড প্রায় ২০,০০০ টাকা লস চলছে। এ ভগবান, এটা কি হচ্ছে? আমি তো সব ঠিকঠাকই করেছি, তাহলে আমার ২০,০০০ টাকা লস চলছে কেন? লাভ হওয়ারই তো কথা। না না, আর একটু অপেক্ষা করি, ঠিক প্রফিট চলে আসবে। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর অর্ণব দেখল তার ট্রেডে থাকা পুরো ৮০,০০০ টাকাই লস হয়ে গেছে। হে ভগবান, এটা আমি কি করলাম? আমার তো সব টাকা চলে গেল। এবার আমি কি করব? ট্রেড করার মতো আর কোনো টাকাও নেই। ভগবান, কিছু উপায় দাও আমাকে। কি রে অর্ণব, আজ কত টাকা ইনকাম করলি রে? একটু বল শুনি। না মা, আজ শেয়ার বাজার বন্ধ, তাই আজ কোনো ট্রেড করতে পারবো না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে এক কাজ কর তো, তোর যে ৮০,০০০ টাকা ইনকাম হয়েছে সেখান থেকে কিছু টাকা তুলে আন। ঘরে তো কোনো টাকা নেই, সংসারের কিছু খরচ আছে বাবা। তুমি কিছু বোঝো না নাকি? শেয়ার বাজার বন্ধ মানে আর কিছুই করা যাবে না। টাকা তুলতেও পারবো না, টাকা ঢোকাতেও পারবো না, আর কোনো ট্রেডও করতে পারবো না। বাজার খুললে তারপর আবার সব হবে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, তুমি আমার জন্য খাবার তৈরি করে রাখো, বুঝেছো? এরপরে অর্ণবের পরিবারে কি হবে, আর অর্ণবের বাবাই বা কি হলো? অর্ণবের বাবা যদি মারা যায় তাহলে সে কিভাবে মারা গেল, আর তার দেহ কোথায় গেল? ট্রেডিং করে আজকের কত পরিবার কিভাবে শেষ হয়ে যাচ্ছে দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ।